প্রাচীন রোমানরা বলতো, ইফ ইউ উইশ টু কন্ট্রোল দ্য পিপল, গিভ দেম ব্রেড অ্যান্ড এন্টারটেইনমেন্ট। অর্থাৎ আপনি যদি জনগণকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে তাদেরকে খাবার এবং বিনোদন দিন। এটা হচ্ছে খাদ্য এবং বিনোদন নীতি। এই নীতি প্রাচীন রোমানরা আজ থেকে প্রায় 2500 বছর আগে এই নীতি বা এই তত্ত্ব দিয়ে গেছেন। এখন আজকে কিন্তু বর্তমান বিশ্ব এই নীতির উপরেই বিশ্ব পরিচালনা করা হয়ে থাকে। আপনি যদি একটু গভীরভাবে খেয়াল করেন তাহলে দেখবেন জনগণ কি চায়। জনগণ চায় হচ্ছে তার পেট ভর্তি থাকবে এবং সে বিনোদনে মত্ত থাকবে। জনগণ খুবই বিনোদন প্রিয়। জনগণকে যদি পেট ভরা অবস্থায় বিনোদনের মধ্যে রাখা যায় তাহলে জনগণ আর কখনো বিদ্রোহ বা যে কোনো বিষয়ে সে তখন আর তার কোনো কথা বা বক্তব্য থাকে না। এটাতেই সে খুশি থাকে এবং এভাবেই তার সময়টা কাটতে থাকে। এজন্য প্রাচীনকাল থেকে এই শাসকরা রোমানদের এই ফর্মুলা বা এই নীতি অনুযায়ী আমাদেরকে পরিচালনা করে আসছে। বর্তমান বিশ্ব কিন্তু ঠিক এইভাবে এই নীতিতেই পরিচালিত হয়ে আসছে। জনগণ শুধু চায় তার পেটে খাবার থাকবে এবং সে বিনোদন করে তার সময়টা অতিবাহিত করবে। এন্টারটেইনমেন্ট বা বিনোদন যেটাতে জনগণ মত্ত থাকে, এটা কিন্তু রাষ্ট্রীয়ভাবেই এর আয়োজন করা হয় এবং জনগণকে দারুণভাবে এটার সাথে আকৃষ্ট করা হয়ে থাকে। যার কারণে কি হয়, জনগণ এটাতে বিভোর হয়ে থাকে, সে অন্যান্য বিষয়ে আর দৃষ্টিপাত করার সুযোগ পায় না। প্রাচীন রোমানরা যখন প্রথমে থিওরি বা এই তত্ত্ব দিয়ে থাকেন তখন এর সাথে তারা এই বিনোদনের মেইন এলিমেন্ট বা উপাদান হিসেবে তারা খেলাধুলার অন্তর্ভুক্ত করে। এখন ওই সময়ে তো বিনোদনের খুব বেশি ব্যবস্থা ছিল না, এজন্য খেলাধুলাই খুবই জনপ্রিয় বিনোদনের মাধ্যম হিসাবে পরিচিত ছিল এবং এখনো পর্যন্ত আছে। আগে যেসব খেলাধুলা যে ফরম্যাটে ছিল হয়তো ফরম্যাটটা চেঞ্জ হয়েছে, কিন্তু নিত্য নতুন বিভিন্ন ধরনের খেলাধুলা বিনোদনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং সারা পৃথিবীর মানুষ এই খেলাধুলার মধ্যে বিভিন্নভাবে জড়িত আছে। দেখেন বিনোদনের মাত্রা বা এটার সাথে আমাদের সংশ্লিষ্টতা কোন পর্যায়ে গেছে, যে পৃথিবীর কোথায় খেলা হলো বা কি কি ধরনের খেলা হয় তার জন্য হাজার হাজার মাইল দূরে মানুষ বসে এগুলাকে নিয়ে এই খেলাধুলা নিয়ে আমরা গবেষণা করি, একে অপরের সাথে সংঘাতে লিপ্ত হই, দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আমরা এর পেছনে সময় ব্যয় করি। বিভিন্ন জনপ্রিয় খেলা ক্রিকেট, ফুটবল এগুলোর সাথে এখন মানে এইসব খেলাধুলার কারণে যারা খেলাধুলা করছে তারা কিন্তু ঠিকই অর্থ উপার্জন করছে। কিন্তু আমরা কি করছি, আমরা এই খেলাধুলা বা তাদের কারণে যাদের সাথে আমাদের সবসময় বসবাস চলাফেরা তাদের সাথে সংঘাতে লিপ্ত হচ্ছি এবং দ্বন্দ্বে জড়িয়ে পড়তেছি। তো হিস্টোরিক্যালি আমি এটা আজকে ব্যাখ্যা করব বা উপস্থাপন করব আপনাদের সামনে, যে একদম প্রাচীন কাল থেকে কিভাবে এটা আসছে, আমাদের সাথে জড়িত হয়ে আসছে। তো এটা আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে, কারণ ইতিহাস থেকে যখন বলবো ঐতিহাসিক সত্যতা এবং বর্তমান প্রেক্ষাপট একসাথে যখন এটার একটা ব্লেন্ডিং হবে বা মিশে যখন আপনাদের সামনে উপস্থাপন করব, আপনারা এটাকে উপভোগ করবেন। বর্তমান ইটালি নামক যে জায়গা, এই জায়গাতে আজ থেকে প্রায় 3000 বছর আগে রোম নামে একটি জনপদ গড়ে ওঠে। এই জনপদটা প্রথমে রাজ্য, পরে প্রজাতন্ত্র এবং সবশেষে সাম্রাজ্যে বিস্তার লাভ করে। এই রোম সাম্রাজ্যের বিস্তৃতি একদিকে ছিল ইংল্যান্ড এবং অপরদিকে মিশর, সিরিয়া পর্যন্ত। অনেক বড় একটা সাম্রাজ্য। তৎকালীন সময়ে এই রোম সাম্রাজ্যের অধীনে 60 কোটি মানুষের বসবাস ছিল এবং রোমে তখন বসবাস করত 10 লাখ মতো মানুষ। তাহলে বিশাল এক জনগোষ্ঠী। খুবই মজার ব্যাপার হচ্ছে যে এই বিশাল এক জনগোষ্ঠীকে তখনকার শাসকরা এই বিনোদনের মাধ্যমে নিয়ন্ত্রণ করত। এই যে 60 কোটি মানুষ, এই 60 কোটি মানুষকে ওই তখনকার শাসকরা বিনোদনে বিভিন্নভাবে যুক্ত রাখতো। রাজ্য পরিচালনা করার জন্য এই বিশাল জনগোষ্ঠীকে যখন বিনোদনের মাধ্যমে সংযুক্ত করত, তখন এর প্রধান উপকরণ ছিল খেলাধুলা। এই খেলাধুলা প্রদর্শনের জন্য তৎকালীন সময়ে রোমে 250টার মতো অ্যাম্ফোথিয়েটার তখনকার শাসকরা গঠন করে। অ্যাম্ফোথিয়েটার জিনিসটা কি? অ্যাম্ফোথিয়েটার জিনিসটা জাস্ট লাইক স্টেডিয়ামের মতো। এটা চারপাশ বৃত্তাকারে থাকে, মাঝখানের খেলার জন্য ফাঁকা জায়গা এবং ওপরটা ছাদবিহীন ফাঁকা জায়গা, এবং গ্যালারির মতো এখানে দর্শকদের বিশাল ধারণ ক্ষমতা ছিল। তো ওই সময় রাজারা ওইখানে বসতো এবং রোমের জনগণও ওইখানে বসে খেলাধুলা দেখতো। অ্যাম্ফোথিয়েটারে কি ধরনের খেলাধুলা হতো? তখনকার খেলাধুলাগুলো ছিল খুবই বর্বর। এই খেলাধুলার মধ্যে হতো কি, যে হিংস্র বাঘ, সিংহ, গন্ডার এদের সামনে নিরস্ত্র মানুষকে ছেড়ে দেওয়া হতো। তারা যুদ্ধ করত, যুদ্ধ করে কে জীবিত থাকতে পারে এটা ছিল তখন খেলার নিয়ম। জীবিত থাকতে পারলে সে মুক্তি পাবে। এখন হাজার হাজার মানুষ এই খেলাধুলাকে তখন উপভোগ করত।
গ্ল্যাডিয়েটর মুভি দেখলে বুঝতে পারবেন, গ্ল্যাডিয়েটর নামে একটা শ্রেণী ছিল যাদেরকে ঢাল তরবারি দিয়ে যুদ্ধে নামায় দেওয়া হতো। যুদ্ধে যতক্ষণ না পর্যন্ত একজন মারা যাবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকতো। যে শেষ পর্যন্ত বেঁচে থাকবে সে বিজয়ী হবে এবং সে বিজয়ী মুক্তি পাবে। তো এটা খুবই চমকপ্রদ এবং তখনকার দিনে খুবই আনন্দদায়ক একটা খেলাধুলা ছিল। এখন একটু কম্পেয়ার করে দেখেন, হয়তো কালের পরিক্রমায় আমাদের খেলাধুলার প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, কিন্তু মেইন এলিমেন্ট যেটা বিনোদন সেটা এখনো আছে। এখনো কিন্তু বক্সিং হয়, রেসলিং হয়, একে অপরকে আঘাত করে, রক্তাক্ত করে। আমরা কিন্তু এগুলা দেখে খুবই আনন্দ পাই এবং বিনোদন পাই। এবং এগুলাতে কিন্তু সারা বিশ্বে বিলিয়ন বিলিয়ন ডলার এখানে বাজি খেলা হয়, জুয়া খেলা হয়। তো এটা এখন তো সাম্রাজ্যবাদ নাই, এখন আছে পুঁজিবাদ। তো এর কারণে অর্থ উপার্জনের একটা মাধ্যম, আমাদেরকে ব্যবহার করে অর্থ উপার্জন করা হয়, আমরা এটাতে মত্ত থাকি। আবার ফিরে যাই সেই রোমান সাম্রাজ্যে, খ্রিস্টপূর্ব 68 সাল। তখন রোমান সাম্রাজ্যের রাজা হিসেবে ক্ষমতায় বসেন সম্রাট নিরো। সম্রাট নিরো খুবই পরিচিত একটা নাম, আমরা সবাই তাকে চিনি। তো সম্রাট নিরো খুবই অবিবেচক এবং অমিতব্যয়ী শাসক হিসাবে ইতিহাসে পরিচিত। তিনি প্রচুর পরিমাণে অর্থ নষ্ট করতে থাকেন, অপচয় করতে থাকেন, এবং এর জন্য তার প্রচুর অর্থের যখন প্রয়োজন হয় সে জনগণের উপরে অনেক কর আরোপ করে। এজন্য জনগণ ধীরে ধীরে তার উপরে ক্ষিপ্ত হতে থাকে। সম্রাট নিরো তখন তার মনে একটা চিন্তা আসে যে সে তার বসবাসের জন্য অনেক বড় একটা প্রাসাদ তৈরি করবে। সে গোল্ডেন প্যালেস নামে তার প্রাসাদের নির্মাণ কাজ শুরু করে। এজন্য তার অর্থের আরো বেশি প্রয়োজন হয়ে যায়। এখন যখন অর্থের প্রয়োজন হয় সে তখন আরো নিষ্ঠুর আচরণ শুরু করতে থাকে জনগণের সাথে। এখন এই গোল্ডেন প্যালেসের সামনে সে তার 100 ফুট উচ্চতার মতো একটা মূর্তি নির্মাণ করে। সব মিলিয়ে সে জনগণকে মোটামুটি খুবই বিরক্ত করে ফেলে। বিভিন্ন জায়গাতে বিদ্রোহ দেখা যায়। জেরুজালেমে যে বিদ্রোহ বিশাল আকার ধারণ করে, এই জেরুজালেমের বিদ্রোহ দমন করার জন্য কি সম্রাট নিরো তখন ভেসপাসিয়ান নামে এক সেনাপতিকে সে জেরুজালেমে পাঠায়। ভেসপাসিয়ান যখন জেরুজালেমে পৌঁছায় তখন এইদিকে রোমের সিনেটরা এক পর্যায়ে গিয়ে বিরক্ত হয়ে সম্রাট নিরোকে ক্ষমতাচ্যুত করে। এখন এই পর্যায়ে গিয়ে সম্রাট নিরোর শাস্তি হতে পারত হয়তো বন্দি, তাকে জেলে বন্দি করা হতো। তো এই এই পরিস্থিতিতে সম্রাট নিরো তখন আত্মহত্যা করে। সম্রাট নিরো আত্মহত্যা করার পরে রোমান সাম্রাজ্য তখন শাসকবিহীন একটা অবস্থার মধ্যে পড়ে এবং ওই বছরকে রোমান সাম্রাজ্যের 4 সম্রাটের শাসক বলা হয়। কারণ একে একে তখন 4 জন শাসক আসে এবং প্রথম 3 জনের কেউই বেশি সময় স্থায়ী থাকতে পারে না, তারাও ক্ষমতাচ্যুত হয়ে যায়। চতুর্থ জন যে শাসক ক্ষমতায় বসে ইনি হচ্ছে সেই ভেসপাসিয়ান। ভেসপাসিয়ান জেরুজালেম থেকে ব্যাক করে এসে সে তখন রোমান সাম্রাজ্যের সম্রাট বা শাসক হিসাবে ক্ষমতায় বসে। ভেসপাসিয়ান ক্ষমতায় বসার পরেই উনি তখন খেয়াল করলেন যে রোমান সাম্রাজ্য বিশালভাবে জনগণ তখন বিদ্রোহের একটা মনোভাব বা অসন্তুষ্টি নিয়ে তারা বসবাস করতেছে। ভেসপাসিয়ান তখন চিন্তা করে যে এই জনগণকে যে কোনো মূল্যে তাকে নিয়ন্ত্রণে আনতে হবে যদি সে ক্ষমতায় কন্টিনিউ করতে চায় বা থাকতে চায়। জনগণকে সন্তুষ্ট বা খুশি রাখতে হবে বা কোনো কিছুতে মগ্ন রাখতে হবে। ভেসপাসিয়ান তখন চিন্তা করে যে সে রোমে সবচেয়ে বড় অ্যাম্ফি থিয়েটার তৈরি করবে। এ পর্যন্ত যতগুলো অ্যাম্ফি থিয়েটার আছে এর থেকেও বৃহৎ আকারে, এবং এটাকে সে সব সময় একটা বিনোদনের কেন্দ্র হিসেবে এটা চালু থাকবে। তাহলে কি হবে, সারা বছর যখন বিনোদনের একটা মোডে থাকবে তখন জনগণ তার অসন্তুষ্টি প্রকাশ করার চেয়ে এগুলাতে মত্ত থাকবে। ভেসপাসিয়ান তখন যখন শাসক হিসেবে বসে গেছেন সে এই সিদ্ধান্ত নেন, এবং এর সাথে সাথে সে তখন যেহেতু শাসক সে একটু রাজনৈতিক একটা বুদ্ধিও এর সাথে অ্যাটাচ করেন বা রাজনৈতিক বুদ্ধি এখানে খাটান। সে কি করে, সম্রাট নিরো যে গোল্ডেন প্যালেস তৈরি করতেছিল ওইটা সে ভেঙে গুড়িয়ে দেয়। ওইটা ভেঙে গুড়িয়ে দিয়ে সে ঘোষণা করে যে এইখানে সবচেয়ে বড় অ্যাম্ফি থিয়েটার তৈরি হবে যেখান থেকে জনগণ সরাসরি প্রচুর সংখ্যক জনগণ এখানে একত্রিত হয়ে খেলা উপভোগ করতে পারবে। সে যখন গোল্ডেন প্যালেস ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দেয় তখন রোমের জনগণ প্রচন্ড পরিমাণে খুশি হয়। কারণ কি, তারা নিরোর উপরে খুব বিরক্ত ছিল। যেহেতু নিরোর উপরে বিরক্ত ছিল, তো নিরোর একটা প্রাসাদ বা নিরোর একটা কর্ম যখন ডিস্ট্রয় করা হবে তখন জনগণ এটাতে খুবই খুশি হয়, এবং ভেসপাসিয়ান সফলভাবে তার এই যে কৌশল এটাতে সে সফল হয় এই কৌশলটা অ্যাপ্লাই করতে। তাহলে গোল্ডেন প্যালেস ঘুরিয়ে দিয়ে সেইখানে সবচেয়ে বড় অ্যাম্ফি থিয়েটার তৈরির কার্যক্রম শুরু করে ভেসপাসিয়ান। এই যে সবচেয়ে বড় অ্যাম্ফি থিয়েটার যেটা রোমের, এই সবচেয়ে বড় অ্যাম্ফি থিয়েটারের নাম হচ্ছে কলোসিয়াম।
তাহলে কলোসিয়াম হচ্ছে রোমের সবচেয়ে বড় অ্যাম্ফিথিয়েটার। এখন এই কলোসিয়ামটাই কিন্তু রোমের, আপনি যদি দেখেন দেখবেন যে পৃথিবীর এখন যে সব 7টা আশ্চর্য আছে, এই 7টা আশ্চর্যের মধ্যে কলোসিয়াম কিন্তু একটা আশ্চর্য হিসাবে বিবেচিত হয়েছে। তার মানে এই কলোসিয়ামটা তৎকালীন সময়ে বা ওই সময় সবচেয়ে বড় অ্যাম্ফিথিয়েটার হিসাবে নির্মাণ করার আদেশ দেন হচ্ছে আপনার ভেসপিসিয়ান। এখন ভেসপিসিয়ান এই কাজটা শুরু করলেও তার জীবদ্দশায় সেই কাজটা শেষ করে যেতে পারে না। এটা নির্মাণ চলাকালীন সময়ে ভেসপিসিয়ান মারা যায়। ভেসপিসিয়ান মারা গেলে ভেসপিসিয়ানের যে পুত্র টাইটাস, টাইটাস জেরুজালেমে ছিল, জেরুজালেম থেকে টাইটাস আবার তখন রোমে চলে আসে এবং শাসনভার গ্রহণ করে। টাইটাস তার শাসন ভার গ্রহণ করার পরে এই কলোসিয়াম নির্মাণ কাজটা শেষ হয়। এই কলোসিয়ামেই তখন বড় আকারে এই খেলাধুলা পরিচালিত হতো, যে খেলাগুলো খুব বর্বর এবং নিষ্ঠুর খেলা ছিল, যেগুলা আমি শুরুতেও বললাম যে বিভিন্ন হিংস্র প্রাণীর সামনে মানুষদেরকে ছেড়ে দেওয়া হতো। এবং গ্ল্যাডিয়েটরকে তখনকার দিনে কিন্তু বেশ সম্মানসূচক ভাবে দেখা হতো, যারা জীবিত অবস্থায় খেলা শেষ করত, এবং তাদেরকে সুপার হিরো আখ্যায়িত করে তখন রোমের জনগণ। তাহলে দেখেন, শুধুমাত্র জনগণকে পরিচালনা করার জন্য সবচেয়ে বড় অ্যাম্ফিথিয়েটার তৈরি করে ভেসপাসিয়ান। খেলাধুলা দিয়ে জনগণকে নিয়ন্ত্রণ করার যে পলিসি, এটা অনেক প্রাচীন একটা পলিসি, এবং আমরা জনগণ সবসময় এটাতে ডুবে থাকি, আমরা বিনোদনের মধ্যেই ডুবে থাকি। তাহলে দেখেন, ইতিহাস থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিভাবে জনগণকে শাসন করার জন্য বিনোদনের প্রয়োজন, এবং বিনোদনের সবচেয়ে বৃহৎ এলিমেন্ট হিসাবে খেলাধুলাকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে খেলাধুলা দ্বারা কিভাবে জনগণকে শাসন করা যায়, এটি কিন্তু প্রাচীন রোম থেকেই এই তত্ত্ব বা এই থিওরি আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা এখনো কিন্তু বিভিন্নভাবে খেলাধুলার মধ্যেই আছি, এবং এখন যেহেতু পুঁজিবাদ, সেহেতু এটাকে ওইভাবে ঠিক শাসন কার্য পরিচালনার জন্য না হলেও মানুষের কনসেন্ট্রেশন বা মানুষকে এনগেজ করে রাখতেছে এর মাধ্যমে, এই খেলাধুলা বিনোদনের মাধ্যমে, এবং এখান থেকে বিলিয়ন ডলার বিজনেস হয়, যেটা আমরা বিভিন্নভাবে এটাকে আমাদের থেকেই এই বিলিয়ন ডলারের বিজনেস হয়ে থাকে। তো আশা করি ইতিহাসের এই চ্যাপ্টার বা এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।